গেল ছাত্রছাত্রীগণ, জায়গায় যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর দ্রবণ সম্বন্ধে। ক্লাস 9-এর দ্রবণ সম্বন্ধে আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে দ্রবণ সম্বন্ধে, কলয়েডীয় দ্রবণ সম্বন্ধে, ইমালশন, যেটা এসব সম্বন্ধে আলোচনা করা হয়ে যায়। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দ্রাব্যতা সম্বন্ধে। দ্রাব্যতা বলতে কি বোঝায়? দ্রাব্যতা আমরা কাকে বলি? দ্রাব্যতা বলতে কি বোঝায়? বলেছে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত থাকতে পারে। নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত থাকতে পারে, সেই গ্রাম সংখ্যাকে বলা হচ্ছে ওই উষ্ণতায় ওই দ্রাবকের ওই দ্রাবের দ্রাব্যতা। অর্থাৎ দ্রাব্যতা সমান নির্দিষ্ট উষ্ণতায় কোন দ্রবণে কোন সম্পৃক্ত দ্রবণে, যখন কোন দ্রবণে সর্বোচ্চ দ্রবীভূত থাকে তখন দেখা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাই সম্পৃক্ত দ্রবণে উপস্থিত দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গুণিতক 100। তাহলে দ্রাব্যতার একক কি হবে? দেখো, দ্রাব্যতার একক মানে কি? দ্রাবের ভরের একক বাই দ্রাবকের ভরের একক, অর্থাৎ ভরের একক বাই ভরের একক। যেহেতু দুটোতে ভরের একক আসছে, তাই তারা পরস্পর কেটে যাবে, তাই দ্রাব্যতার কোনো একক থাকবে না। তাই দ্রাব্যতা হচ্ছে এককবিহীন আর তার সঙ্গে মাত্রাবিহীন রাশি। দ্রাব্যতার কোনো একক নেই আর দ্রাব্যতার কোনো মাত্রাও নেই। এখন দেখি আমরা দ্রাব্যতা নির্ণয় করব কি করে। দ্রাব্যতা নির্ণয় করার পদ্ধতি কি? ভাবো যে আমাদের বলা হলো যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 80 গ্রাম জলে সর্বোচ্চ 32 গ্রাম লবণ দ্রবীভূত থাকতে পারে। তবে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে লবণটির দ্রাব্যতা কত? তাহলে কি করে নির্ণয় করবো? 80 গ্রাম জলে লবণ দ্রবীভূত থাকতে পারে 32 গ্রাম, একে 32/80 আর 100-তে 32/80 গুণিতক 100। শূন্য কেটে গেলে একটা, 8 × 4 = 32, 10 × 4 = 40। অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে লবণটির দ্রাব্যতা হচ্ছে 40, কিন্তু 40 গ্রাম নয়, কারণ আগেই বলেছি দ্রাব্যতার কোনো একক নেই। এরপর আসছে দ্রাব্যতার প্রকারভেদ।
দ্রাব্যতা হতে পারে তরলে কঠিনের দ্রাব্যতা, আবার তরলে গ্যাসের দ্রাব্যতা। তাহলে প্রথমে কি তরলে কঠিনের দ্রাব্যতা। তরলে কঠিন দ্রাব্যতা মানে কি, কোন তরলে যখন কোন কঠিন পদার্থ দ্রবীভূত থাকে তখন তার যে দ্রাব্যতা তাকে বলা হচ্ছে তরলে কঠিনের দ্রাব্যতা। যেমন জলের মধ্যে কোন লবণ দ্রবীভূত থাকলো তাহলে তার দ্রাব্যতা, তাকে বলা হচ্ছে তরলে কঠিনের দ্রাব্যতা। এখন এই তরলে কঠিনের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব কি। উষ্ণতা ও চাপের পরিবর্তনে তরলে কঠিনের দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হয়। উষ্ণতার পরিবর্তন দেখি। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়, কি কারণে? কারণ যখন আমরা উষ্ণতা বাড়াবো তখন কি দেখা যাবে যে তরলের আয়তন কিন্তু কঠিনের তুলনায় অনেক বেশি বাড়বে। কঠিন পদার্থের আয়তনের পরিবর্তন যা হবে, তরল পদার্থের আয়তন পরিবর্তন তার তুলনায় অনেক বেশি হবে। তাই তরল পদার্থের অণুর মধ্যে যে ফাঁকা স্থান আছে সেই ফাঁকা স্থানের পরিমাণটা বৃদ্ধি পাবে, তাই তার মধ্যে আরো বেশি করে কঠিন পদার্থ দ্রবীভূত হতে পারবে, এই জন্য দ্রাব্যতা বৃদ্ধি পায়। তবে কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পেতে পারে বা প্রায় একইও থাকতে পারে। যেমন KNO3 পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কি দেখা যায়, উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু জলের এর দ্রাব্যতা প্রচুর পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু আবার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই পরিবর্তন কিন্তু প্রায় নেই বলে চলে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে জলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা খুবই কম পরিমাণ বৃদ্ধি পায়। আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুনের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে জলে এর দ্রাব্যতা হ্রাস পায়, কমে যায়। আর যদি আমরা আবার নিই গ্লোবাল লবণ Na2SO4, 10H2O, এর ক্ষেত্রে কি দেখা যায়, উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে এর দ্রাব্যতা বৃদ্ধি পায়, পরে গিয়ে কিন্তু হ্রাস পায়, কমে যায়। এখন এই যে উষ্ণতার পরিবর্তনে এদের কিরূপ দ্রাব্যতার পরিবর্তন ঘটে তা জানার জন্য এসেছে দ্রাব্যতা লেখক। দ্রাব্যতা লেখক সাহায্যে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কোন পদার্থের দ্রাব্যতা উষ্ণতার পরিবর্তনে কিরূপ পরিবর্তিত হয়। যদি আমরা একটা দ্রাব্যতা লেখ আঁকি, কি দেখব, দ্রাব্যতা লেখর এক্স অক্ষ বরাবর থাকে উষ্ণতা, ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর ওয়াই অক্ষ বরাবর থাকে একশো গ্রাম জলে বা 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ দ্রাবের পরিমাণ। এখানে আমরা জলের সাপেক্ষে করব,
তাই এখানে আমরা 100 গ্রাম জলে লিখব। 100 গ্রাম জলে দ্রবীভূত সর্বোচ্চ দ্রাবের ভর এরকম হবে গ্রামে। আর 100 গ্রাম জলে বা 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকবে সেটাই তার দ্রাব্যতা। তাই এর সাহায্যে আমরা দ্রাব্যতা কার বেশি বা কার কম সেটা বুঝতে পারবো। প্রথমে যদি আমরা দেখি যে কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, জলে এমনিতে এর দ্রাব্যতা হচ্ছে অত্যন্ত কম। উষ্ণতা বৃদ্ধিতে কি দেখা যায়, এর দ্রাব্যতা ধীরে ধীরে আরো কমতে থাকে, হ্রাস পেয়ে যায়। আবার যদি পটাশিয়াম নাইট্রেট KNO3, এর ক্ষেত্রে কি দেখা যায়, উষ্ণতা বৃদ্ধিতে এর দ্রাব্যতা প্রভূত পরিমাণ বৃদ্ধি পায়। আবার যদি আমরা নিই সোডিয়াম ক্লোরাইড, তাহলে তার ক্ষেত্রে দেখা যায় উষ্ণতা বৃদ্ধিতে তার দ্রাব্যতা প্রায় যা ছিল তাই থেকে যায়, খুবই অল্প পরিমাণ বাড়ে। আর গ্লোবাল লবণ বা সোডিয়াম সালফেট, এর ক্ষেত্রে দেখা যায় 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে, এরপর ক্রমশ কমতে থাকে। এইটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন, এটা হচ্ছে NaCl সোডিয়াম ক্লোরাইড, এটা KNO3 পটাশিয়াম নাইট্রেট, আর এটা হচ্ছে গ্লোবাল লবণ। এরপর আমরা দেখব যে বাকিদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু গ্লোবাল লবণের ক্ষেত্রে এরূপ যে লেখচিত্র হয় কেন। গ্লোবাল লবণের ক্ষেত্রে 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পায়, তারপরে হ্রাস পেতে থাকে। তাহলে এর ক্ষেত্রে এরূপ হয় কেন? আসলে গ্লোবাল লবণ হচ্ছে একটি কেলাসিত পদার্থ। কেলাসিত পদার্থ মানে কি, যেসব পদার্থের নির্দিষ্ট আকার আছে তাদের বলা হয় কেলাসাকার পদার্থ। এখন কেলাসাকার পদার্থের ক্ষেত্রে কি দেখা যায়, তার কেলাস বা নির্দিষ্ট আকার ধরে রাখার জন্য এর ভিতরে কিছু পরিমাণ জল থাকে, যে জলটা তাদের নির্দিষ্ট আকারটা ধরে রাখতে সাহায্য করে। যেমন দেখবে যখন মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে, তখন কিন্তু মাটির সঙ্গে জল মেশানো হয়। শুকনো মাটি দিয়ে কিন্তু মূর্তি গঠন করা যায় না। কেন? কারণ শুকনো মাটিগুলির মধ্যে যে আকর্ষণ বল সেটা হয় খুব কম, তাই সামান্য চাপ পেলে সেটা ভেঙে যায়। কিন্তু যখনই তার মধ্যে জল থেকে যাবে, তখন জলের জন্য কি হচ্ছে, সেই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। আর তাই যে তার যে আকারটাও কিন্তু যে সে ঠিকমতো ধরে রাখতে পারে। যে সেই একই কারণ কি দেখা যায়, যে এই যে গ্লোবাল লবণের ক্ষেত্রেও এখানে থাকে যে জল ভিতরে, যার জন্য তার নির্দিষ্ট আকার থাকে, যাকে হচ্ছে কেলাস জল। যখন গ্লোবাল লবণকে উত্তপ্ত করা হয় তখন কি দেখা যায়, এর মধ্যে যে কেলাস জলটি বাইরে বেরিয়ে যায়, আর সোডিয়াম সালফেট সেই জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ বাইরে থেকে যে পরিমাণ জল আছে, জলের মধ্যে দ্রবীভূত করা হচ্ছে গ্লোবাল লবণকে, এর ভিতরে জলটা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য জলের পরিমাণটা বাড়ছে, আর তাই তার দ্রাব্যতা বাড়ে। কিন্তু এরপর যদি আরো বেশি উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তাহলে কি দেখা যায়, যে ধীরে ধীরে জলটা বাষ্পীভূত হতে শুরু করে। প্রথম ক্ষেত্রে কি দেখা যায়, যতটা জল বেরোনো থাকে বেরিয়ে গেল, আর বেরোনোর সুযোগ নেই।
যতটা জল বেরোনো ছিল বেরিয়ে গেছে, কিন্তু এরপর কি হবে? এরপর তো আর তো কি দ্রাব্যতা বাড়ার সুযোগ নাই। তাই তখন কি দেখা যায়, যে জলটা বাষ্পীত হওয়ার জন্য ধীরে ধীরে কি দেখা যায়, তার দ্রাব্যতা কমতে শুরু করে। আর তাই যে লেখচিত্রটি এরূপ হয়। তাহলে এইটা তো হলো তরলে কঠিনের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব। এবার আসছে তরলে কঠিন দ্রাব্যতার উপর চাপের প্রভাব। চাপ বাড়ালে কি হয়? তরলে কঠিন দ্রাব্যতার উপর চাপের প্রভাব প্রায় নেই বললেই চলে, কারণ চাপ বৃদ্ধিতে না তরলের আয়তনের তেমন কিছু পরিবর্তন ঘটে, না কঠিনের আয়তনের। তাই চাপ বৃদ্ধিতে তরলের কঠিনের দ্রাব্যতার প্রায় কোনরূপ পরিবর্তনই হয় না। এরপর আসছে তরলে গ্যাসের দ্রাব্যতা। কণতরলে গ্যাসের দ্রাব্যতা বলতে কি বোঝায়? কণতরলে গ্যাসের দ্রাব্যতা বলতে কি বোঝায়? যেমন কণতরলে কঠিন দ্রবীভূত থাকতে পারে, একেবারে কিন্তু গ্যাসও দ্রবীভূত থাকতে পারে। যেমন ভাবো সোডা ওয়াটার। সোডা ওয়াটার কি করা হয়? জলের মধ্যে চাপ প্রয়োগে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে, যাকে বলা হচ্ছে সোডা ওয়াটার। তাহলে এটা হচ্ছে কি, তরলের মধ্যে গ্যাসের দ্রবণ, তরল আর গ্যাসের দ্রবণ। তাহলে এখানে যে তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব কি? প্রথমে যদি আমরা দেখি উষ্ণতার প্রভাব, তাহলে কি দেখব? উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। এখন প্রশ্ন আসতে পারে, হ্রাস পায় কেন, কি কারণে হবে? যখন আমরা একটি দ্রবণকে উত্তপ্ত করব, যেটি হচ্ছে তরল ও গ্যাসের দ্রবণ, সেখানে কি দেখা যাবে, যে তরলের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তন যতটা বৃদ্ধি পায়, গ্যাসের আয়তন তার তুলনায় অনেক বেশি বৃদ্ধি পায়। যেহেতু গ্যাসের আয়তন বেশি বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই গ্যাসটি ওইটুকু জায়গার মধ্যে আর ধরতে পারছে না। তাই কি দেখা যায়, যে কিছু পরিমাণ গ্যাস সেই দ্রবণ থেকে বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ তার দ্রাব্যতা কমে যায়। এরপর আসছে তরলে গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব। চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। যে এই সংক্রান্ত আছে বিজ্ঞানী হেনরির সূত্র, তরলে গ্যাসের দ্রাব্যতার উপর। যে বিজ্ঞানী হেনরির সূত্র, বিজ্ঞানী হেনরি কি বলেছেন, যে স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট আয়তনে স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট আয়তনে তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ ওই গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক।
অর্থাৎ চাপ যদি বাড়ানো হয় তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাবে, আর যদি হ্রাস করা হয় তাহলে হ্রাস পাবে। এই জন্য দেখবে যখন সোডা ওয়াটারের বোতলের ছিপি গোলা হয় তখন তার থেকে বুদবুদ আকারে কিন্তু যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোতে থাকে, কারণ যখনই ছিপি গোলা হচ্ছে তখন কি দেখা যাচ্ছে যে সেই গ্যাসের উপর চাপ কমে যাচ্ছে। চাপ কমে যাওয়ার জন্য সেই গ্যাসের জলের মধ্যে দ্রাব্যতা কমে যায়, তাই সেই গ্যাসটি জল থেকে বাইরে বেরোতে শুরু করে। তাই যদি চাপ বৃদ্ধি ঘটানো হয় তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, আর চাপ হ্রাস করলে দ্রাব্যতা হ্রাস পাবে। এরপর আসছে দ্রবণের প্রকারভেদ। দ্রবণকে সাধারণত 3 প্রকারে ভাগ করা যায়। একটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, দ্বিতীয় হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর তৃতীয় হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, আর অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ বলতে কি বোঝায়? যদি সাধারণভাবে বলা যায় তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে নির্দিষ্ট উষ্ণতায় কোন দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, যদি সেই উষ্ণতায় সেই দ্রবণে ঠিক সেই পরিমাণ দ্রাবী উপস্থিত থাকে তখন সেই দ্রবণকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। যদি একটি সাধারণ উদাহরণ দিয়ে বোঝানো যায় তাহলে যে কি বলা যেতে পারে, ভাবো যে একটি ক্লাসরুমে 40 জন ছাত্রছাত্রী বসতে পারে। এখন দেখা গেল ক্লাসরুমে ঠিক 40 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে, তাহলে সেই ক্ষেত্রে কি বলবো, ক্লাসরুমটি সেই ছাত্রছাত্রী দ্বারা সম্পৃক্ত, অর্থাৎ সর্বোচ্চ যতজন আছে দরকার ঠিক ততজনই আছে। কিন্তু যদি 40 জন উপস্থিত থাকতে পারে সর্বোচ্চ, কিন্তু আছে 35 জন, অর্থাৎ আরো 5 জন কিন্তু উপস্থিত থাকতে পারে, সেই ক্ষেত্রে তাকে বলবো অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত দ্রবণ মানে কি, নির্দিষ্ট উষ্ণতায় কোন দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, যদি সেই উষ্ণতায় সেই দ্রবণে তার চেয়ে কম দ্রবীভূত থাকে তখন সেই দ্রবণকে বলবো অসম্পৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ মানে কি, 40 জন ছাত্রছাত্রী থাকতে পারে, কিন্তু কোনো বিশেষ কারণে কিছু ছাত্রছাত্রীকে বেশি রাখতে হয়েছে, অর্থাৎ ধরে নাও যে 40 জন থাকতে পারে কিন্তু আছে 45 জন, অর্থাৎ সর্বোচ্চ যতজন ছাত্রী থাকতে পারে তার থেকে বেশি আছে, তখন তা হচ্ছে অতিরিক্ত। একইভাবে নির্দিষ্ট উষ্ণতায় কোন দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, কোনো বিশেষ কারণে যদি তার থেকে বেশি পরিমাণ সেই দ্রবণে উপস্থিত থাকে তখন সেই দ্রবণকে বলা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এখন প্রশ্ন আসতে পারে যে যত পরিমাণ সর্বোচ্চ দ্রবীভূত থাকতে পারে তার চেয়ে বেশি পরিমাণ থাকবে কি করে, কি কারণে থাকবে? অকারণে হতে পারে না, কারণটা কি? আসলে এই বিষয়টি ঘটে সাধারণত কেলাসাকার পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ যাদের নির্দিষ্ট একটা আকার আছে আর সে আকারটা ধরে রাখার জন্য আছে তার মধ্যে জল, যাকে বলা হচ্ছে কেলাস জল। যেমন ZnSO4, 7H2, এইটি হচ্ছে একটি কেলাসাকার পদার্থ, যেটা হচ্ছে জিঙ্ক সালফেটে কেলাস। এর সাধারণ নাম হচ্ছে
হোয়াইট ভিট্রিয়ল। হোয়াইট ভিট্রিয়ল কেন? সাধারণ ক্ষেত্রে সালফেটের যেসব লবণ আছে, লবণে যদি কেলাস হয় তাকে ভিট্রিয়ল বলা হয়। আর যেহেতু এর রং হচ্ছে সাদা, তাই এটাকে বলা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। একইভাবে FeSO4, 7H2 এর রং হচ্ছে সবুজ, তাই এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। CuSO4, 5H2 কপার সালফেটের কেলাস। এর সাধারণ নাম হচ্ছে এমনিতে তুতে, এর রং যেহেতু নীল হয় তাই এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। তাহলে যখন একটি কেলাসাকার পদার্থ এখন থাকে তখন কি দেখা যায়? তখন যদি আমরা কিছু পরিমাণ জল দিয়ে সেই কেলাসাকার পদার্থটি যদি দ্রবীভূত করি, যতটা পরিমাণ দ্রবীভূত করা গেল সেটা করলাম, অর্থাৎ সেই কেলাসাকার পদার্থের একটি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করলাম। এরপর আমরা দ্রবণটাকে উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে কি দেখাবে? সেই কেলাসাকার পদার্থের মধ্যে যে জলটা ছিল, জলটি বাইরে বেরিয়ে যাবে। এরপর যেহেতু সেই জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই জলের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তাই কি দেখা যায়? যে সেই পদার্থের দ্রাব্যতা বেড়ে যায়। ঠিক যেমন গ্লোবাল লবণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তাহলে যেহেতু দ্রাব্যতা বাড়ল, তাহলে সেক্ষেত্রে কি দেখাবে? যে তার মধ্যে আরও কিছু পরিমাণ যে সেই পদার্থ দ্রবীভূত হতে পারে। এরপর আমরা সেটা দ্রবীভূত করলাম। দ্রবীভূত করার পর যদি আমরা তাকে ঠান্ডা যদি করি, তখন কিন্তু যে সঙ্গে সঙ্গে আগের যে জলটা বাইরে বেরিয়েছিল সেটা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি আমরা কোনোরূপ নড়াচড়া না করি তাহলে কি দেখা যাবে? যে সেটি কিন্তু সেই অবস্থায় থেকে যাবে, অর্থাৎ কোনো কিন্তু লবণ নিচে থিতিয়ে পড়বে না। তাহলে সর্বোচ্চ যতটা লবণ দ্রবীভূত থাকতে পারত, আমরা কি দেখব? যে তার থেকে বেশি লবণ দ্রবীভূত আছে, অর্থাৎ সেটি হয়ে গেল অতিরিক্ত লবণ। যদি একটি অতিরিক্ত লবণকে যদি ঝাঁকানো হয় বা যদি তার মধ্যে আরও কিছু লবণ যদি দ্রবীভূত করা হয়, তার মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি দেখা যায়? যে যতটা লবণ তার মধ্যে দেওয়া হয়েছে তার থেকে বেশি পরিমাণ লবণ তার থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত দ্রবণটি আবার সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যায়। এরপর দেখি সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ ও অতিরিক্ত দ্রবণ চেনার উপায় কি? কি করে আমরা বুঝবো যে কোনটা সম্পৃক্ত, কোনটা অসম্পৃক্ত আর কোনটি অতিরিক্ত? এই জন্য কি করবো? যে দ্রবণটি আমাদের চিনতে হবে তার সেটা একটা নমুনা নেব, একটা টেস্ট টিউবে সেই দ্রবণটি নেব, আর তার মধ্যে যে পদার্থের সেটি দ্রবণ, সেই পদার্থটি কিছু পরিমাণ সেখানে দ্রবীভূত করব। যদি দেখি সেটি দ্রবীভূত হয়ে গেল, তাহলে কি বুঝবো? যে সেটি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। কারণ অসম্পৃক্ত দ্রবণ না হলে সেটি দ্রবীভূত হবে না। যদি দ্রবীভূত না হয় আর যদি তার গাঢ়ত্বের কোনরূপ পরিবর্তন না হলে, তাহলে বুঝবো সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর যদি দেখি যতটা আমরা দ্রাব যুক্ত করেছিলাম তার থেকে বেশি পরিমাণ দ্রাব সেখান থেকে আলাদা হয়ে গেল, তখন বুঝবো সেটি ছিল অতিরিক্ত দ্রবণ। এরপর সে কোন সম্পৃক্ত দ্রবণকে আমরা কিভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি? একটা দ্রবণ হচ্ছে সম্পৃক্ত, তাকে পরিণত করতে হবে অসম্পৃক্ত দ্রবণ। এটা করা যায় মূলত দু প্রকারে। একটা হচ্ছে দ্রবণে আরো কিছু পরিমাণ
দ্রাবক যোগ করি। যদি দ্রবণে আরো কিছু পরিমাণ দ্রাবক যোগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, যে দ্রাবের দ্রবীভূত হওয়ার পরিমাণটা বাড়বে, অর্থাৎ সেটি সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করে। যদি আমরা দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি দেখাবে, দ্রাবকের আয়তনটা দ্রাবের তুলনায় বেশি বাড়বে। তাহলে যেহেতু দ্রাবকের আয়তন বাড়ছে, তাই তার মধ্যে দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতাও বাড়বে, অর্থাৎ সেক্ষেত্রে সেটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হতে পারে। এরপরে আমরা অসম্পৃক্ত দ্রবণ থেকে সম্পৃক্ত কিভাবে করব। অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত করার উপায় হচ্ছে, 1 নম্বরে যদি দ্রবণে আমরা আরো কিছু পরিমাণ দ্রাব যোগ করি। দ্রাব যোগ করলে কি দেখাবে, যে দ্রাব দ্রবীভূত হতে হতে একসময় কি দেখাবে, যে আর দ্রাব কিন্তু সেখানে যোগ করা যাচ্ছে না, অর্থাৎ সেটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে দ্রবণের উষ্ণতা হ্রাস করে। উষ্ণতা বৃদ্ধিতে যেমন দ্রাব্যতা বাড়ছে, উষ্ণতা হ্রাসে দ্রাব্যতা কমে যাবে, অর্থাৎ অসম্পৃক্ত দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে। তৃতীয় যে উপায়টি আছে সেটা হচ্ছে দ্রবণের উষ্ণতার বৃদ্ধি ঘটিয়ে দ্রাবককে বাষ্পীভূত করে দিল। যদি আমরা দ্রবণের উষ্ণতা এরূপ বৃদ্ধি ঘটালাম যে দ্রাবকটা বাষ্পীভূত হয়ে গেল, দ্রাব তো বাষ্পীভূত হতে পারে না, কারণ এগুলো সব হচ্ছে তরলে কঠিনের দ্রবণের ক্ষেত্রে। তাহলে দ্রাবকটা বাষ্পীভূত হয়ে গেলে কি হবে, দ্রাবকের পরিমাণটা কমে যাবে। তারপরে আমরা উষ্ণতা কমালাম, তাহলে কি দেখাবে, যে দ্রাবকটা বাষ্পীভূত হয়ে গেছে, তাই দ্রাবকের পরিমাণটা কমে যাওয়ার জন্য যে দ্রবণটি অসম্পৃক্ত ছিল সেটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে গেছে। তাহলে এখানে রইল এই 3টি উপায়। আজকের জন্য এখানেই শেষ। পরের দিন ক্যালাসাকার পদার্থ, ক্যালাসন, এই সব সম্বন্ধে আলোচনা করব।